বিএনপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় ৬ মাস হলো। আমাদের স্বাধীনতার পর যখনই কোনো নতুন একটি সরকার ক্ষমতায় এসেছে, তড়িঘড়ি করে তারা ভারতে সফরে গিয়েছেন। ভারত সরকারের সঙ্গে একটি সমঝোতামূলক সম্পর্ক, এটিকে আপনি অধীনতামূলক মিত্রতা বলেন বা অপরের দাদাগিরি মেনে নেয়া বলেন, বা ভারতের আধিপত্যবাদের সঙ্গে সমঝোতা অন্য যে ভাষাই ব্যবহার করেন না কেন, কিন্তু আমাদের অতীত যে ট্র্যাক রেকর্ড, সেই রেকর্ডগুলো হলো যখনই কোনো সরকার ক্ষমতা এসেছেন অমনি সেই সরকারের ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন। আবার সেই একই সরকার যখন ক্ষমতার বাইরে ছিলেন, ঠিক সেই সময়টিতে তারা ভারত বিরোধী রাজনীতি করেছেন। তো সেই দিক থেকে কেবলমাত্র আওয়ামী লীগকে দেখা যায় ব্যতিক্রম। আওয়ামী লীগ যখন রাজপথে ছিল, বিরোধী দলে ছিল, ঠিক সেই সময়টিতে তারা অনেক ক্ষেত্রে ভারতের বন্ধুত্বটা, ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করেছে এবং কোনো অবস্থাতেই রাজপথে তারা ভারত বিরোধী, যাকে বলা হয়, অবস্থানে যায়নি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যখন তারা ক্ষমতায় ছিল, সেটা 1973 সন, 96 সন এবং 2009 থেকে আজ পর্যন্ত তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ছিল ঠিক ভালো মন্দ, টানাপোড়েন, এই ভালো এই মন্দ, এই মেঘ এই বৃষ্টি, এরকম। অ্যাবসলিউটলি ক্ষমতায় থেকে যে আনুগত্য বা তাবেদারি এরশাদ সাহেব করেছেন, কিংবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ভারতকে প্রিভিলেজ দিয়েছেন, বেগম জিয়া যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, ঠিক ওই জিনিসটি আওয়ামী লীগ কখনো করতে পারেনি। আবার যে এখন আওয়ামী লীগ খুব বিপদের মধ্যে আছে, এখন ভারতের সঙ্গে তাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা তারা ঝালাই করার চেষ্টা করছে। আবার শেখ হাসিনা যখন তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন টানা, তখন ভারত জোর আপত্তি জানিয়েছিল চীন দেশে যেন না যায়, বা চীনের সঙ্গে যে সম্পর্ক সেটি যেন কৌশলগত না হয়। কিন্তু শেখ হাসিনা জিদ করে বেইজিংয়ে গিয়েছিলেন এবং এসেই তিনি একটার পর একটা বিপদ এবং বিপত্তিতে পড়লেন। এখন এই যে তারেক রহমান সাহেব যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আছেন, তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, নির্বাচনে বিজয়ী হয়েছেন। একেবারে আমাদের দেশের রাজনীতির অঙ্গনে যারা একেবারে সাধারণ মানুষ, তারাও অনবরত যে কথাটি বলছে যে দিল্লির সঙ্গে একটা সমঝোতা করে, দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে, কিংবা দিল্লির একটা প্রেসক্রিপশন মেনে নিয়ে এই যে বর্তমান সরকার, সেই সরকার গঠিত হয়েছে। এই সরকারে যারা বিরোধী দল যত চিৎকার করুক না কেন, এনসিপি এবং জামাত, তাদের সঙ্গে যে একটা দিল্লির সম্পর্ক রয়েছে, এটা লোকজন বিশ্বাস করে। আর এখন বেশিরভাগ মানুষ আতঙ্কিত অনুভব করছে। এই কারণ হলো, দিল্লির সঙ্গে তারেক রহমান সাহেবের একেবারে শুরুতে যে রিলেশনটি হওয়ার কথা ছিল বা মানুষ যেভাবে এক্সপেক্ট করেছিল, সেই জিনিসগুলো হয়নি। ফলে কি হলো, ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্র, তাদের চাণক্য নীতি আছে, তাদের সফট পাওয়ার আছে, তাদের সীমান্ত আছে, তাদের ট্রেড অ্যান্ড কমার্স আছে, তাদের ইন্টারন্যাশনাল মিডিয়া আছে, ইভেন বেটার দ্যান আমেরিকা। এই বিষয়গুলো দিয়ে যদি সরকারকে চাপে ফেলে, তারেক রহমান সাহেবকে চাপে ফেলে, তখন কি হতে পারে? এই যে কি হতে পারে, এটি নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ আছে, বিএনপির মধ্যে এক ধরনের আতঙ্ক আছে এবং বিএনপির অনেক নেতা তারা গোপনে প্রকাশ্যে নানাভাবে ঠিক এই তাদের যে হতাশার কথা, তারা মুখ ফসকে অনেকে বলে ফেলেন। বেশ কয়েকজন মন্ত্রী, তারপরে সিনিয়র নেতারা ইদানিংকালে কিছু বক্তব্য দিয়েছেন। একজন সিনিয়র নেতা বলেছেন যে এত মন্ত্রী, এত উপদেষ্টা, এগুলোতে কি হবে যদি সরকারি ক্ষমতায় না থাকে। আবার আরেকজন খুব সিনিয়র মন্ত্রী বলেছেন যে যদি পরাজিত শক্তি আবার ফিরে আসে, আমরা কেউ আস্ত থাকতে পারবো না, আমাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আপনারা যারা আছেন, তিনি একটি সরকারি কর্মকর্তাদের মানে সিম্পোজিয়ামে তিনি বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা যারা আছেন, আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে, ফলে আমরা কেউ কিন্তু বাঁচতে পারবো না, ফলে যে কোনো মূল্যে এই সরকারকে সফল করা লাগবে। এই কথাগুলো তিনি যখন বলছিলেন, এটা কোনো কৌশল বন্য কোনো কথা নয়। মনে হচ্ছিল যে ভিতর থেকে তিনি যে তাপ বা চাপ অনুভব করছেন, যেগুলো আমরা সরকারের বাইরে থেকে বুঝতে পারছি না। আমরা বাইরে থেকে দৃশ্যতে যে জিনিসগুলো দেখছি, সেটা হলো আমেরিকার সঙ্গে সরকারের যে দহরম মহরম সম্পর্ক হওয়ার কথা, সেটি হচ্ছে না, বরং সার্জিও গোরের যে
বাংলাদেশ সফর, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যারা আমেরিকান ভিসা প্রত্যাশী তাদেরকে পার্মানেন্টলি স্থায়ীভাবে কম করে হলেও $20,000 বন্ড জমা দিয়ে তারপরে আমেরিকার ভিসা গ্রহণ করতে হবে। এই যে একটা অবমাননাকর বিশ্বের 50টি দেশকে তারা, অর্থাৎ প্রায় ধরুন 200-র মতো দেশ, সেই 200টা দেশের মধ্যে 50টি দেশকে তারা এই তালিকাভুক্ত করেছে, যাদেরকে তারা 2 পয়সা দিয়ে বিশ্বাস করে না। $20,000 মানে আপনার অলমোস্ট 30 লাখ টাকা বা 35 লাখ টাকা। এখন আপনি যদি আপনার একটা পরিবার নিয়ে যান, সেখানে 5 জন লোক থাকে, তাহলে আপনাকে 1.5 কোটি টাকা মাত্র 20 দিনের জন্য, 1 মাসের জন্য আপনি হয়তো ভ্রমণে যাবেন, কিন্তু এই পুরো টাকাটা মার্কিন সরকারকে বন্ড দিয়ে তারপর আপনাকে যেতে হবে। এরকম একটা অবমাননাকর অবস্থায় পৌঁছে দিয়েছে। তারপর সাহায্য করে এলেন, বলেন যে অনেক সুসংবাদ আছে বাংলাদেশের জন্য। কী সুসংবাদ আছে? বাংলাদেশে যে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল বা যেটা রেড অ্যালার্ট ছিল আমেরিকার, সেটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। মানে ফাজলামো আর মস্করা যাকে বলে, আপনার হলকুম চেপে ধরেছে, আপনার বিসি চেপে ধরেছে, আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, আর্তচিৎকারও করতে পারছেন না, বাঁচাও বাঁচাও বলতে পারছেন না। ঠিক সেই সময়টাতে আস্তে করে বিসির জায়গাতে একটু ঢিল দিয়ে একটু সুড়সুড়ি লাগিয়ে দিল। তখন যখন আপনাকে বলা হয় তোমাকে একটা বিরাট কিছু দিলাম, ঠিক ওই সময়টাতে আপনার যে অনুভূতি, বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা এই সময়টাতে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের সঙ্গে যে ধরনের টানাপোড়েন, ভাবসাব, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ যা কিছু করছে, এর চাইতে আর অবমাননাকর কিছু হতে পারে না। অন্যদিকে ভারত এই মুহূর্তে আমাদের জন্য বিকল্প একটি বন্ধু হতে পারত, চীন ভালো বন্ধু হতে পারত। আমি নিজে বহুদিন ধরে চীনের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য, সেই আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগকে বলেছি, আবার এই বিএনপি জামানাতে আমি মনে করি যে খুব স্ট্রংলি যদি চীনের সাথে এরকম একটি সম্পর্ক তৈরি করা যায়, সেটি খারাপ হবে না। এমনকি আমেরিকার সাথে সমস্ত সম্পর্ক বাদ দিয়ে উত্তর কোরিয়ার মতো করে হলেও যদি ইউ ঠিক থাকে, মিডল ইস্ট থাকে, চীনের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করা যেতে পারে, যেটি শ্রীলঙ্কা করেছে, কিংবা ধরুন যেটি মালদ্বীপ করেছে। কিন্তু আমাদের কূটনীতির ব্যর্থতা বলেন বা অন্য সরকারের মধ্যে যারা পুরো আমেরিকান ফোর্স রয়েছে তাদের কূটকৌশল বলেন, এই কাজটি করা যাচ্ছে না। আমরাও চীনকে বিশ্বাস করতে পারছি না, চীনও আমাদেরকে বিশ্বাস করতে পারছে না, আর এর মধ্যে আমরা ক্রমশ দেউলিয়া হয়ে যাচ্ছি। ফলে চীন এবং ভারত কারোর সাথে বন্ধুত্ব হচ্ছে না, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে না, আর আমাদের দুর্বল অবস্থায় পেয়ে মানে তুরস্ক এবং যাকে বলা হয় পাকিস্তান আমাদেরকে টিপে দিচ্ছে। এবং এই টিপা শব্দটা অসাধারণ। একটা হুমায়ুন আহমেদের একটা নাটক আছে, কোথাও কেউ নেই। তো সেই নাটকে আসাদুজ্জামান নূরের একটা অসাধারণ ডায়ালগ আছে। সে তার প্রেমিকের মনোরঞ্জনের জন্য প্রেমিককে উত্ত্যক্ত করছে এরকম একজন লোককে আচ্ছা মতো বেদম প্রহার করে। তো প্রেমিকা সুবর্ণা মোস্তফা সে এটা নিয়ে তাকে ভর্ৎসনা করে। তখন আসাদুজ্জামান নূর বলে, আমি তো তেমন কিছু করিনি, আমি তো কেবলমাত্র একটু টিপে দিয়েছি। তখন প্রেমিকা আরও উত্তেজিত হয়ে বলে যে আপনাকে কে বলেছে টিপে দেওয়ার জন্য? এই হলো টিপে দেওয়ার ইতিহাস। তো এই যখন অবস্থা, ঠিক সেই সময়টাতে ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে একটি পত্র দিয়েছেন বা নিমন্ত্রণ পাঠিয়েছেন। এই নিমন্ত্রণটি কোনো দ্বিপাক্ষিক নিমন্ত্রণ নয়। এখন এখানে যদি যায় সেটাও বেজ্জতি, না গেলেও বেজ্জতি, গেলেও বিপদ, না গেলেও বিপদ। এর কারণ হলো 18তম ব্রিক্সের যে সম্মেলন হবে, সেই সম্মেলনে সেই পর্যবেক্ষক রূপে বা আউটরেজ বলে এটাকে, সেই আউটরেজ গেস্ট হিসেবে তারেক রহমান সাহেবকে দাওয়াত জানানো হয়েছে। এখন তিনি সেখানে গিয়ে কী করবেন? সাইড লাইনে তার তো কোনো বক্তব্য নেই, তার তো কোনো কাজ নেই, তিনি পর্যবেক্ষক হিসেবে সেখানে যাবেন আর ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য বিভিন্ন জনের কাছে তিনি তদবির করবেন বা তদবির করবেন না। আবার এই যে ব্রিক্সের যে সম্মেলনটি, আপনারা জানেন যে এই সম্মেলনটি বা এই ব্রিক্সের যে গঠন, এটি আমেরিকার যে স্বার্থ, সেই স্বার্থ বিরোধী। আমেরিকার বিকল্প একটি শক্তিরূপে আমেরিকার ডলারকে চ্যালেঞ্জ জানানোর জন্য যে কয়টি দেশ বিকল্প একটি অর্থনৈতিক বলয় করতে চাচ্ছে, সেই দেশগুলো যে অ্যাসোসিয়েশনটা করেছে সেটা ব্রিক্স। অতীতে শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন ব্রিক্সের সদস্যপদ পাওয়ার জন্য ভারতের মাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত
শেখ হাসিনাকে আসলে ভারত বিশ্বাস করেনি শেষ মুহূর্তে। আবার এখন আমেরিকার সঙ্গে যেভাবে বাংলাদেশে একটা বন্ধুত্ব চলছে, যেভাবে চুক্তি হয়েছে বা আমেরিকা যেভাবে বাংলাদেশকে নিয়ে টানাটানি করছে, সেখানে বাংলাদেশের মুখ দিয়ে যদি ব্রিক্সের নামটি উচ্চারিত হয় এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের চাইতে বিএনপির প্রতি আমেরিকা বিরক্ত হবে, এটা একেবারে সোজা বাংলা ভাষা। তো সেক্ষেত্রে উনি যদি যান, আমেরিকা বেঁকে বসবে এবং সবাই সন্দেহ করছে যে এই মুহূর্তে মিস্টার সার্জিও গোর্জে এলেন, তার অনেকগুলো এজেন্ডা ছিল। তার অন্যতম এজেন্ডা ছিল যে নট টু অ্যাটেন্ড ব্রিক্স সামিট, সেখানে যাওয়া যাবে না। সত্যমিথ্যা আমরা জানি না, এর কারণ হলো সরকারের পক্ষ থেকে বা আমেরিকান যে গভর্নমেন্টের পক্ষ থেকে এই ধরনের কোনো যৌথ বিবৃতি বা বক্তব্য আসেনি, কিন্তু আমরা যেটা বাইরে থেকে আন্দাজ করি সেটাই বললাম। আবার অন্যদিকে তিনি যদি না যান, এই অনুষ্ঠানে না যান, তাহলে আগামীতে এই ধরনের কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা বাংলাদেশের জন্য খুব টাফ হয়ে যাবে। ভারতও বলবে যে আমরা অনুষ্ঠানে দাওয়াত করেছি, সেই দাওয়াত তিনি গ্রহণ না করে আমাদেরকে অপমান করেছেন। তো এই যে একটা দ্বিপাক্ষিক। আবার অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব দুটো দেশে গেছেন ইতিমধ্যে, মালয়েশিয়াতে গেছেন, চীনে গেছেন, যেখানে তাকে ব্যাপকভাবে সম্মান জানানো হয়েছে। এখন তিনি ভারতে গেলেন, তো সেখানে নরেন্দ্র মোদী এলেন না, কোনো সিনিয়র মন্ত্রী এলেন না, একজন প্রতিমন্ত্রী টাইপের বা উপমন্ত্রী টাইপের কাউকে এয়ারপোর্টে পাঠানো হলো এবং এয়ারপোর্টে কয়েকটি ঢোল পাঠিয়ে তারপর সেই ঢোল বাজিয়ে বাজিয়ে কয়েকজন তারেক রহমান সাহেবের সামনে নাচানাচি করলেন। তখন সবাই বলবে সি 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 সি, কী অবস্থা হলো, একেবারে ভারত ডুবিয়ে দিয়েছে তারেক রহমান সাহেবকে। তো এই অবস্থাতে কি হবে? সেপ্টেম্বর মাসে যে সম্মেলন, সেই সম্মেলনে তারেক রহমান সাহেব যাবেন না যাবেন না? তারপর তিনি গেলে সেখানে তার মর্যাদা তিনি পাবেন কি পাবেন না? তারপর তিনি আমেরিকাকে অ্যাভয়েড করতে পারবেন কি পারবেন না? বা ভারতকে তিনি কনভিন্স করতে পারবেন কি পারবেন না? বা তিনি আসলে কী চান? এই পুরো জিনিসগুলো